এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট পেশ করলো কমিটি। রামনাথ কোবিন্দের সভাপতিত্বে রিপোর্ট পেশ করা হয় রাষ্ট্রপতির কাছে। আবারও জানিয়ে রাখি, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে এক দেশ এক নির্বাচন করানো নিয়ে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী গৌরব। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে, কি জানা যাচ্ছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রাক্তন রাষ্ট্রপতি অর্থাৎ রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যেখানে এক দেশ এক নির্বাচন এই যে একটা প্রসঙ্গ উঠে আসছিল বারংবার, সেই নির্বাচন কিন্তু ইতিমধ্যে সেই নির্বাচনের রিপোর্ট ইতিমধ্যে পেশ করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। আর এই রিপোর্ট পেশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব অবশ্যই। তার আগে আমরা জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রায় 18,000 পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে রামনাথ কোবিন্দের নেতৃত্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক মহলের ব্যক্তিত্ব থেকে শুরু করে আমাদের আইনমন্ত্রী থেকে শুরু করে অনেকেই। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি এখানে থেকে সরকার যুক্ত রয়েছে আমাদের সাথে সরাসরি, সত্যজিৎ বাবু। সত্যজিৎ, তোমরা যে জানতে চাইবো, ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে এক দেশ এক নির্বাচন রিপোর্ট ইতিমধ্যে পেশ করা হয়েছে। এই বিষয়ে যে ভোটমুখী অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে ইতিমধ্যেই এক দেশ এক আইনের রিপোর্ট পেশ করা হলো, কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে? এক দেশ এক আইন, এই আইনটি এটা কিন্তু গত প্রায় 1.5 বছর থেকে মোদী সরকার এটা করার চেষ্টা করছে। তার কারণ দেখো, আমরা যদি পেছনে এই ইলেকশন প্রত্যেক 5 মাস অন্তর আমাদের সারা দেশে কোথাও না কোথাও ইলেকশন হয়। এটা নির্বাচন কমিশনের একটা চাপ, যেমন তেমনই ভারত সরকার একটা বিপুল খরচের ব্যাপার। কারণ দেখো, গত 2014 সালের যদি আমরা লোকসভা নির্বাচন দেখি, সেখানে 3,870 কোটি টাকা খরচ হয়েছিল ভারত সরকারের। এখন প্রত্যেকটা রাজ্যে, একটা রাজ্যে বিধানসভা নির্বাচন করতে খরচ পড়ে প্রায় 250 কোটি টাকা। তো এই যে খরচটা যদি এক দেশ এক ইলেকশনে যদি চলে আসে, তাহলে সেই বাজেট খরচটা অনেক কমে যাবে। তো স্বাভাবিকভাবেই সেই কারণে কেন্দ্র সরকার গত প্রায় 1.5 বছর থেকে কিন্তু এটা এই এক দেশ এক ইলেকশন করার ব্যবস্থা চেষ্টা করছে, বিভিন্ন আইন পাস করার চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবেই তো সেই কারণেই কমিটি গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন রামনাথ কোবিন্দ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তার নেতৃত্বে কমিটি ছিল। আজ তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট পেশ করলো। তুমি দেখো, এটা কিন্তু নতুন নয়। আমরা যদি দেখি, স্বাধীনতার পর প্রথম যখন ইলেকশন হয় ভারতবর্ষে 1951 সালে, সেই সময় কিন্তু একসাথেই রাজ্য বিধানসভা এবং লোকসভা ইলেকশন হয়েছিল। এবং তারপর থেকে 1967 সাল পর্যন্ত কিন্তু এইভাবে লোকসভা এবং বিধানসভা ইলেকশন একবারে হয়েছিল। তো স্বাভাবিকভাবে এরপর ধরো সরকার, এই যেমন এখন যেমন আমরা বলি যে সরকার ভেঙে যায়, সরকার পড়ে যায়, কোন দল ভাঙানো, এই বিষয়গুলো কিন্তু 67 সালের পর থেকেই আসতে শুরু করে। তো মাঝে মাঝে সরকার ভেঙে রাজ্য সরকার পড়ে যাওয়ার ফলে এই মানে কি বলবো, এই এক দেশ এক ভোট, এটা মানে পুরোপুরি বাতিলের কথাই বলা চলে। কারণ ইলেকশন একটা সময়, তুমি দেখো এই যে 2024 এখন চলছে, এই 2024 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই তোমার রয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে একসাথেই। এরপরে দেখো 2024-এ এই বছরই রয়েছে মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে, ঝাড়খণ্ড আছে, আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। 2025-এ আছে দিল্লিতে বিধানসভা ইলেকশন। তো এই যে পরপর 4-5 মাস পর ইলেকশন করতে নির্বাচন কমিশন তো একটা খরচের ব্যাপার, বিপুল খরচের ব্যাপার। তো স্বাভাবিকভাবেই 1 বছরের যেটা পরে হওয়ার কথা, 25-এ হওয়ার কথা, সেটা যে একসাথে হয়ে যায়, সেটা কিন্তু একদিকে যেমন বাজেটে খরচে কমে যায়, ঠিক তেমনভাবেই সাধারণ মানুষের সময়টাও তো অনেকটা বাঁচে। এছাড়াও সত্যজিৎ, এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু রয়েছে, পাশাপাশি এখানে রয়েছেন রামনাথ কোবিন্দ থেকে মতন ব্যক্তিত্ব, পাশাপাশি রয়েছেন ল মিনিস্টার, পাশাপাশি রয়েছেন অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের। এই যে লোকসভা ভোটের আগে প্রাককালে একেবারে বলা যেতে পারে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করলো। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে জানা যাচ্ছে, ইতিমধ্যে 2029 কিন্তু প্ল্যান করা হয়েছে, অর্থাৎ 2029 সালের নির্বাচন, সেই নির্বাচনকে একসাথে করানোর। এই যে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, কতটা প্রাসঙ্গিক? না, প্ল্যানিংটা একদমই অবশ্যই যুক্তিপূর্ণ। কারণ দেখো, এই মুহূর্তে যদি আমরা 2024-এ বলি, 2024-এ লোকসভা এবং বিধানসভা ইলেকশন করার মতো মানে পরিকাঠামো কিন্তু নির্বাচন কমিশনের নেই। তার প্রধান কারণ হচ্ছে তোমার ইভিএম মেশিন কিন্তু সমসংখ্যক নেই। স্বাভাবিক, এখন এত সংখ্যক ইভিএম রেডি করতে প্রায় 9,000 কোটি টাকা খরচের ব্যাপার আছে। তো স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার যে 2029-এর প্ল্যান করেছে, এটা অবশ্যই যুক্তিযুক্ত। কারণ মানুষের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে, নির্বাচন কমিশন নিজের পরিকাঠামো হয়, সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন কি হতে পারে? মানে সুবিধা যেমন আছে, অসুবিধাও তো আছে। তো সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে?
যদি হয় দেশের পক্ষে অত্যন্ত ভালো। তবে একটা ব্যাপার যে আঞ্চলিক দল কিন্তু এর বিরোধিতা করতে পারে, তার কারণ দেখো লোকসভা ইলেকশন হয় দেশের বিষয় নিয়ে, আর বিধানসভা ইলেকশনের বিষয়গুলো থাকে আলাদা, তো স্বাভাবিকভাবেই আঞ্চলিক দলগুলো এর বিরোধিতা কিছুটা করতে পারে। কিন্তু সঞ্চালকের তরফ থেকে কোশ্চেন এসেছে, এই যে এই এক দেশ এক নির্বাচন রিপোর্ট পেশ, এটা যদি কার্যকর হয় পরবর্তীতে কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হবে? না, অসুবিধার সম্মুখীন বলতে এখনই যদি করা যায়, প্রথমেই বললাম ইভিএম মেশিন, দ্বিতীয়ত আঞ্চলিক দলগুলো কিন্তু বিলুপ্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমাকে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আরও আমাদের সহকারী রয়েছেন আমাদের সাথে অঞ্জন, আমরা অঞ্জনের কাছে আসার চেষ্টা করব। অঞ্জন, এই যে এক দেশ এক আইন অর্থাৎ এক দেশ এক নির্বাচন, ইতিমধ্যে রিপোর্ট পেশ করা হলো দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কাছে, রিপোর্ট পেশ করলেন রামনাথ কোবিন্দ। আর ইতিমধ্যে এই যে একটা কার্যকর যদি হয়েও আসে, তবুতে সাংবিধানিক কী চ্যালেঞ্জেসগুলো আসতে পারে? দেখো, তোমাকে প্রথমেই একটা কথা বলবো, সেটা হলো একটা ভাষা হয় মডেল কোড অফ কন্ডাক্ট। মানে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, যে কোনো নির্বাচনের প্রাক্কালে যদি কোনো কারণে কোনো পার্টি ভুল করেও প্রচারের তালিকায় আসে, তাহলে কিন্তু তারা মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে পড়তে পারে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে বিজেপির দুটো পদক্ষেপ আমি এখানে হাইলাইট করব। এক হচ্ছে সিএ, যা কাল লাগু হয়ে গিয়েছে, আরেকটি হচ্ছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টা কিন্তু এখনও লাগু হয়নি। এবার প্রশ্ন আসতে পারে যে এটাও কি লাগু হবে? খুব সম্ভাবনা হয়তো এটাও খুব তাড়াতাড়ি লাগু হবে। তার কারণ বিজেপি কোনোভাবেই, বিশেষ করে কেন্দ্র সরকার ইতিমধ্যে কোনো রকম রিস্ক নিতে চাইছে না পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে। যা বললেন অলরেডি আমার সহকর্মী সত্যজিৎ পাল, যে এই 1951 থেকে 1952 এবং 1967 পর্যন্ত এই এক্সটেনশনটা ছিল। তারপরে 1967 সালের পর থেকে কিন্তু এই বিষয়টা ধামাচাপা পড়ে যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়গুলো। এর মূল যে কারণটা ছিল, সেই কারণটা হচ্ছে রাজ্য আর দেশের মধ্যে তালমিল না থাকা। তালমিল না থাকার অর্থ হচ্ছে কোনো রাজ্যে কোনো কারণের জন্য হয়তো ভোট তার আগেই হয়তো মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছে, হয়তো সেই রাজ্যে শাসক আর নেই, তখন আবার নতুন করে ভোটের ব্যবস্থা তৈরি হয়েছে। আর এই কারণের জন্যই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে এই তালমিলটা থাকে না। এটা 1967-এর পরের কথা বলছি। এবং এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে 2024 সালে আবারও লোকসভা নির্বাচন আসছে, এবং লোকসভা নির্বাচনের প্রাককালে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির এক রণকৌশল রয়েছে এটার মধ্যে দিয়ে। তুমি প্রশ্ন করতে পারো যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মধ্যে দিয়ে আর কি সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু প্রশ্ন উঠবে এখানে সমস্যার থেকে লাভের অংশটাই তুমি বেশি দেখতে পাবে। এটা কোনো পার্টির সমর্থক বা সমর্থন হিসাবে নয়, এটা একটা জেনারেলাইজ ওয়েতে যদি আমি বলতে চাই, তাহলে বলবো যে একটা যে কোনো ইলেকশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হয়, প্রচুর টাকা ইনভেস্ট হয়, বিশেষ করে ইভিএম মেশিনের ক্ষেত্রে, এবং সিকিউরিটি থাকে, বিভিন্ন জওয়ানরা আসে, প্রত্যেকের একটা নির্দিষ্ট কস্ট থাকে। সেই কস্টটাকে কোনো কারণে লঘু করানোর একটা চেষ্টা চলছে এখানে। তার কারণ যদি বিধানসভা এবং লোকসভা ভোট আলাদা আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে কস্টিংও বেশি বাড়বে, ইভিএমের ক্ষেত্রে আলাদা কস্টিং পড়বে, সিকিউরিটির ক্ষেত্রে আলাদা কস্টিং পড়বে। সেই কস্টিংটাকে কোনো একটা জায়গাতে কমানোর একটা চেষ্টা, এবং পরবর্তীকালে যদি বিজেপি সরকার থাকে বা না থাকে, তাহলে পরবর্তীকালেও কিন্তু কেন্দ্র সরকারের এটাতে লাভই হবে। যেই কেন্দ্রে থাকবে দেশের জন্য এটা একটা ভালো মেসেজ যেতে পারে। যদিও বা অধিকাংশ ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তো একটা, যে কোনো কয়েনে একটা এপিট ওপিট তো অবশ্যই থাকে, নিউটনের থার্ড ল, যা আমি সবসময় বলি, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। সেই ক্ষেত্রে যে কোনো জিনিসের একটা এফেক্ট তো অবশ্যই পড়বে। যেমন গতকালও তুমি দেখেছো সিএ নিয়ে কিন্তু ইতিমধ্যে তোলপাড় হয়েছে। শুধুমাত্র আমাদের বাংলা নয়, দিল্লির ক্ষেত্রেও একই রকম ঘটনা দেখা গেছে। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছে। স্বাভাবিকভাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়েও কথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠবে যে শেষ অবধি ওয়ান নেশন ওয়ান ইলেকশন কতটা কার্যকরী করা যায়, এবং কার্যকরী হলে আদতেও মানুষ কতটা লাভবান হচ্ছে। তার কারণ শুধুমাত্র কস্টিংয়ের দিক থেকে দেখলেও নয়, হ্যাপাজার্ড একটা সিচুয়েশনও তো তৈরি হয়। তার কারণ তুমি দেখো যে এর আগে শুধুমাত্র বাংলা না, বিভিন্ন রাজ্যে যখন ভোট হয়, সেই ভোটিংয়ের ক্ষেত্রে যে ম্যান পাওয়ার যারা থাকে, যারা হয়তো ভোটিং সিস্টেমের জন্য আসছে বা ভোট দিতে আসছে, তাদেরও তো একটা সমস্যার সৃষ্টি হয় যে বারবার করে তাদেরকে ভোট দিতে যেতে হচ্ছে, 5 বছর অন্তর অন্তর তাদেরকে তো ভোট সব রকমই দিতে হচ্ছে, লোকসভা ভোট দিতে হচ্ছে, বিধানসভা দিতে হচ্ছে, পৌরসভা দিতে হচ্ছে, সব রকম ব্যাপারই রয়েছে এটার মধ্যে। এইবার সেই কারণের জন্যই অনেকগুলো দিক থেকে, অনেকগুলো প্রেক্ষাপটের দিক থেকে যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়তো একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে পারে বা ইতিবাচক কোনো রোল নিতে পারে। গৌরব। অঞ্জন, ইতিমধ্যে দেখা যায় যে রিপোর্ট কম্প্রোমাইজ দেওয়ার
প্রায় 18,000-এর বেশি উপরোক্ত পেজে কিন্তু একটি রিপোর্ট পেশ করা হয়েছে। পাশাপাশি 191 দিনের প্রায় রিচার্জ বলা যেতে পারে। এই রিচার্জ এই ভিত্তিতে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে? অবশ্যই প্রাসঙ্গিকতা রয়েছে। যে কোনো বিল পাশ করার আগে তাদের নিজস্ব একটা প্রোটোকল থাকে, হঠাৎ করে তো আর বিল পাস হয়ে যাবে না। সেখানে রাষ্ট্রপতি সেখানে বিবেচনা করবে, যদি মনে করছে যে হ্যাঁ সব কিছু প্রপার ওয়েতে রয়েছে। যেমন সবগুলো ক্ষেত্রেই যখন কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আসে তার জন্য যথেষ্ট নির্দিষ্ট একটা সময় লাগে। তুমি যে প্রশ্নটা করছো সেই প্রেক্ষাপটে বলি যে এখন কিন্তু অলরেডি বিরোধী পক্ষের অনেকে বলতে শুরু করেছে যে হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগেই কেন? লোকসভা নির্বাচনের আগে হওয়ার পেছনে রিজনটা এটাই যে মডেল কোড অফ কন্ডাক্ট ওরা এটা চাইছে না, আর সেই কারণের জন্যই কিন্তু যা করা তার আগে আগে লাগু করার চেষ্টা। এবং 18,000 যে পেজের কথা তুমি বলছো সেই পেজের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতে পারে, কি কি ওয়ে থাকতে পারে, কি কি ওয়ে আউট থাকতে পারে, কি কি কারণের জন্য কোন কোন মানুষের কি কি সমস্যার সম্মুখীন হবে নাকি আদতেও সমাধান হবে, কি কি সমাধান হতে পারে, সেখান থেকে কি কি কস্টিংয়ের দিক থেকে ভারতবর্ষ এগিয়ে থাকতে পারে। তার কারণ তুমি যদি জিডিপির রোল দেখো, ভারতবর্ষে জিডিপির অবস্থা যদি তুমি দেখো, সেই ক্ষেত্রে এটাও তো একটা বড় ভাইটাল রোল প্লে করতে পারে। তার কারণ ভোট একটা সমস্ত দেশের জন্যই একটা অনেকটা কস্টিংয়ের বিষয়, আর সেই কারণের জন্যই 18,000 পেজ আমার মনে হয় একটা সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে মনে হয় 18,000 পেজ যা দেওয়া হয়েছে সেই হিসেবে 18,000 পেজের মধ্যে শুধুমাত্র এই তথ্যগুলোই থাকতে পারে এবং তারপরে রাষ্ট্রপতি বিবেচনা করবেন, পরে দেখা যাবে কি হচ্ছে। ধন্যবাদ অঞ্জন, তোমাকে ধন্যবাদ। সুপর্ণা, দেখো ইতিমধ্যে তোমার সামনে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, অর্থাৎ দর্শকদের বোঝানোর চেষ্টা করলাম এর কী কী সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই রিপোর্ট কিন্তু পেশ করা হয়েছে, তুমি জেনে রেখেছো। একেবারে অনেক ধন্যবাদ গৌরব। যেমনটা জানা গেল যে 2029 সালের জন্য এই এক দেশ এক নেশন যে সেটি তার একটি রিপোর্ট কমিটি পেশ করেছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। প্রাক্তন রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পেশ করেছে, যার 18,000-এরও বেশি পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এবং এখন এটাই দেখার এই বিষয়ে রাষ্ট্রপতি কি বক্তব্য রাখে এবং কি জানান।